আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আহ, আমাদের গুণগত রসায়নের বর্ণালীর যে পর্বটা আজকে আমাদের 3 নাম্বার পর্ব। সো আমাদের লেকচার নাম্বার 19-এ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো বিগত 2টা ক্লাসে আমরা কিন্তু বর্ণালী সম্পর্কে জানার চেষ্টা করেছি। বর্ণালীর বেসিকটা আমাদের অলরেডি জানা হয়ে গেছে। আমরা আজকে যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে বর্ণালীর বেসিকের একদম শেষ পার্ট, যার পরে আমরা আসলে ম্যাথ শুরু করতে পারবো, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে আমরা আজকে জানবো। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে আজকে আমরা জানবো। তো হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে যেটা হবে যে তোমার আহ, আমরা যখন বোর্ড এক্সামের কোশ্চেন সলভ করব, কিংবা কলেজে ইয়ার ফাইনালে, কিংবা হাফ ইয়ারলি পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, সবগুলো জায়গাতেই দেখবা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী থেকে ম্যাথ আসছে। হ্যাঁ, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী থেকে ম্যাথ আসছে। সো এই ম্যাথগুলো সলভ করতে গেলে তোমার আসলে বর্ণালীর বেসিকটা ভালো মতো জানা থাকা লাগবে। সো সেই বেসিকটা হোপফুলি তোমাদের ক্লিয়ার করতে পারবো। তো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো গত ক্লাস পর্যন্ত আমরা যেটুকু পড়েছিলাম আজকে তারপর থেকে শুরু করব। হ্যাঁ, আজকে তারপর থেকে শুরু করব। ওকে, সো আমাদের যে টপিকগুলো হয়ে গিয়েছে সেটা হচ্ছে এই যে গঠন অনুসারে পারমাণবিক রেখা বর্ণালী, ঠিক আছে, শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, হ্যাঁ এগুলো সবই হয়ে গিয়েছে আমাদের, তাই না? এগুলো সবই হয়ে গেছে। এই যে দেখো, তো এবার আসো আমরা যাব আমরা যাব হচ্ছে পারমাণবিক বা রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। এটা আমরা প্রথমে শুরু করব, যেখানে আমাদের নাছর রেখা এবং আরিউ পাউডার সম্পর্কে আমরা জানবো। খুবই সহজ কয়েকটা টপিক, ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো নাছর রেখা, এরপর জানবো হচ্ছে আরিউ পাউডার সম্পর্কে। খুবই সহজ 2টা টপিক। হ্যাঁ, খুবই সহজ 2টা টপিক। হোপফুলি তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাইতে পারবা। হ্যাঁ, ওকে, আমাদের সাথে অলরেডি তোমরা অনেকে যুক্ত হয়ে গিয়েছো। তো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আচ্ছা, এবার আসো আমরা প্রথমেই ঠিক আগের কনসেপ্টটা আরেকবার রিভাইজ করা শুরু করি, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের বর্ণালী সম্পর্কে জেনেছিলাম, তাই না? যে আমাদের ইমিশন স্পেকট্রাম, কন্টিনিউয়াস স্পেকট্রাম, হ্যাঁ, তারপর মানে বাকি যতগুলো স্পেকট্রাম ছিল সবগুলো সম্পর্কে কিন্তু আমরা কম বেশি আলোচনা করেছি। এই দুটো হচ্ছে স্পেশাল পার্ট, যে পার্টের মাধ্যমে রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ, এরকম টাইপের টপিকগুলো তোমরা দেখবা। তো আসো, এখানে আমরা এভাবে চিন্তা করি যে এখানে আমাদের স্ট্রনশিয়াম মৌল আছে। হ্যাঁ, স্ট্রনশিয়াম মৌল আছে, অথবা হতে পারে হাইড্রোজেন গ্যাস হতে পারে। হ্যাঁ, সো এখানে মৌল আছে, মৌল আছে। হ্যাঁ, ধরলাম যে এটা হচ্ছে স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম। হ্যাঁ, আমরা ধরলাম যে এখানে স্ট্রনশিয়াম আছে, স্ট্রনশিয়াম আছে। নট নেসেসারি যে স্ট্রনশিয়ামই হইতে পারে, যে কোনো ধাতুও হইতে পারে। হ্যাঁ, যে কোনো ধাতুও হইতে পারে। এখন স্ট্রনশিয়াম যদি থাকে, এর ভেতর থেকে আলো যখন তুমি পাস করছো, এর ভেতর থেকে আলো যখন তুমি পাস করছো আগের মতোই, যখন প্রিজমের উপর পড়ছে, এবং এখান থেকে তুমি বিভিন্ন কালারের রেখা পাচ্ছ, তাই না? অনেকগুলো পরমাণু, যেহেতু স্ট্রনশিয়াম অণু, তার মানে তোমার এখান থেকে অনেকগুলো পরমাণু পাচ্ছ তুমি, এবং সেখান থেকে ভিন্ন ভিন্ন ধরনের তুমি কালার পাচ্ছ। তুমি ভিন্ন ভিন্ন কালার পাচ্ছ, এখান থেকে ভিন্ন ভিন্ন কালার দেখতে পাচ্ছ। হ্যাঁ, তুমি ভিন্ন ভিন্ন কালার দেখতে পাচ্ছ এখান থেকে। ওকে, এবার আসা যাক, এই যে ভিন্ন ভিন্ন কালার দেখতে পাচ্ছ, এই যে ভিন্ন ভিন্ন কালার দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাকে যেটা জানতে হবে, এটা খুব বেসিক। হ্যাঁ, এর আগে আমরা দেখেছি যে আমাদের ডিটেক্টরে ভিন্ন ভিন্ন ধরনের কালার দেখতে পাবো আমরা। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো, এর পরিমাণ যত কমাইতে থাকবো, এই যে রেখার পরিমাণ তত কমতে থাকবে। এর পরিমাণ যত কমাইতে থাকবো, রেখার পরিমাণ তত কমতে থাকবে। বাট একটা পয়েন্টে এসে, একটা পয়েন্টে এসে অণুর পরিমাণ যতই কমায় না কেন, একটা রেখা অবশিষ্ট থাকবে, মানে একদম নাছোড় বান্দা একটা রেখা অবশিষ্ট থাকবে, এবং সেই রেখাকে আমরা বলি নাছোড় রেখা। হ্যাঁ, মানে একটা রেখা। হ্যাঁ, মানে তখন এই স্ট্রনশিয়াম অণুর পরিমাণ যদি কমাইতেও থাকি, তবুও একটা রেখা অবশিষ্ট থাকবে, এবং সেই রেখাটাকেই আমরা বলি নাছোড় রেখা। তো চলো ডেফিনেশনটা আমরা একটু লিখে ফেলি। স্ট্রনশিয়াম কিংবা অন্য যে কারো পরিমাণ, স্ট্রনশিয়াম এর পরিমাণ কমাতে থাকলে
এর পরিমাণ কমাতে থাকলে রেখার পরিমাণ, ঠিক আছে, রেখার পরিমাণও আস্তে আস্তে কমতে থাকে, রেখার পরিমাণও কমতে থাকে, রেখার পরিমাণও ধীরে ধীরে কমতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে। হ্যাঁ, রেখার পরিমাণও ধীরে ধীরে কমতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই পরিমাণ কমতে থাকলে, এই পরিমাণ আরো কমাতে থাকলে, এই পরিমাণ আরো কমাতে থাকলে, আরো কমাতে থাকলে, হ্যাঁ, শেষ পর্যন্ত বা ফাইনাল পর্যন্ত, ঠিক আছে, একটি রেখা অবশিষ্ট থাকবে। হ্যাঁ, এরপর যতই কমাই অবশিষ্ট থাকবে। হ্যাঁ, এরপর যতই কমাই না কেন পরিমাণ, ধরলাম যে 10 গ্রাম হলে আমরা নাছর রেখাটা পেয়ে যাই। এরপর যদি 5 গ্রামও করো তাও নাছর রেখাটাই পাবো। হ্যাঁ, এই রেখাকে নাছর রেখা বলে। এই রেখাকে নাছর রেখা বলে। হ্যাঁ, ওকে। তো এই রেখাকে আমরা কি বলি? এই রেখাকে আমরা বলি হচ্ছে নাছর রেখা। খুবই সহজ এবং বেসিক একটা টপিক। হ্যাঁ, এখন তুমি একটু চিন্তা করে দেখো, ধরলাম সবগুলো রেখা এটাও বাদ পড়ে গেল, এটাও বাদ পড়ে গেল, এটাও বাদ পড়ে গেল। এই যে লাল কালারের যে রেখা, এটা দেখে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি এখানে মৌলটা কি ছিল। সোডিয়াম সোনালী হলুদ, হ্যাঁ, স্ট্রনশিয়াম হচ্ছে লাল, সিজিয়াম হচ্ছে নীল, ক্যালসিয়াম ইটের মতো লাল। তাহলে আমি এই লাল কালার দেখে বলতে পারি যে ওখানে যে মৌলটা ছিল সেটা হচ্ছে স্ট্রনশিয়াম। তাহলে দেখো কিসের মাধ্যমে বুঝতে পারলাম? রেখা বর্ণালীর মাধ্যমে বুঝতে পারলাম। এই স্পেকট্রামটা কি ছিল? রেখা বর্ণালী ছিল। সো রেখা বর্ণালীর মাধ্যমে আমরা বুঝতে পারলাম এটা কি ছিল? এটা ছিল হচ্ছে স্ট্রনশিয়াম। তাহলে দেখো পারমাণবিক বা রেখা, এই যেটা হচ্ছে পারমাণবিক বা রেখা বর্ণালী, অলরেডি কিন্তু আমরা এটা তোমাদেরকে পড়িয়েছি, বর্ণালীর প্রকারভেদ পড়িয়েছি। তাহলে দেখো রেখা বর্ণালীর সাহায্যে আমরা যখন মৌল শনাক্তকরণ করতে যাব তখন কিভাবে মৌল শনাক্তকরণ করব? এই যে স্পেকট্রামের সাহায্যে, রেখার সাহায্যে, কালারের সাহায্যে, তাই না? হ্যাঁ, কালারের সাহায্যে আমরা আসলে মৌল শনাক্তকরণ করতে পারবো। ঠিক আছে, মনে থাকবে? এখন আসো, এই সেম জিনিসটাই হচ্ছে আরইউ পাউডারে আমরা পড়বো। দেখো এই জিনিসটাই রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্তকরণ করা হয়, এটাই হচ্ছে ব্যাখ্যা। এইটাই হচ্ছে ব্যাখ্যা। বুঝতে পারছো? রেখা বর্ণালীর সাহায্যে আমরা কিভাবে মৌল শনাক্তকরণ করব, এটাই হচ্ছে ব্যাখ্যা। এবার আসো আরইউ পাউডার দিয়ে আরো ক্লিয়ার ভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, আরইউ পাউডার কি? আরইউ পাউডার হচ্ছে সেম টাইপের জিনিস। হ্যাঁ, আরইউ পাউডার হচ্ছে সেম টাইপের জিনিস। হ্যাঁ, আরইউ পাউডার হচ্ছে সেম টাইপের জিনিস। এটাকে আমরা কি বলতে পারি জানো? এটা হচ্ছে একটা মিশ্রণ। হ্যাঁ, আরইউ পাউডার হচ্ছে এটা একটা মিশ্রণ যেখানে 50টিরও অধিক, হ্যাঁ, নাছর রেখা একত্রে মানে মৌল একত্রে মিশ্রিত থাকে। এটা একটা মিশ্রণ। ঠিক আছে, এটা একটা মিশ্রণ। হ্যাঁ, এটা একটা মিশ্রণ। তো এই যে দেখো আমরা এখান থেকে একটা সিঙ্গেল রেখা পাচ্ছি, এই একটা রেখার কালার দেখেই আমরা ফাইনালি ওই মৌলটা শিখা পরীক্ষায় কোন ধরনের বর্ণ প্রদর্শন করে সেটাও কিন্তু দেখো জেনে যাচ্ছে, তাই না? মানে আমি জানি সোডিয়াম সোনালী হলুদ কালার প্রদর্শন করে, তখন দেখো আমি নাছর রেখা দেখে বলতে পারছি যে এই মৌলটা ছিল সোডিয়াম। আবার তুমি এটার মতো লাল কালার যদি দেখো তাহলে তুমি বলতে পারবা এটা ছিল ক্যালসিয়াম। ঠিক একই রকম ভাবে আমরা নিয়েছি এখানে স্ট্রনশিয়াম। তো স্ট্রনশিয়াম কি লাল, তাই না? সো লাল কালার। দেখো এই রেখাটা অবশিষ্ট আছে, এই নাছর রেখা দেখে আমরা কিন্তু মৌলটাকে আইডেন্টিফাই করছি। হ্যাঁ, ওকে। এখন দেখো
এই যে আমরা এখন আরইউ পাউডার সম্পর্কে জানবো। হ্যাঁ, তো দেখো আরইউ পাউডারটা কি। এখানে দেখো এটা একটা মিশ্রণ। সো এখানে আমরা প্রথমে দেখব যে আরইউ পাউডারের ডেফিনেশনটা কি। হ্যাঁ, এরপর আমরা ওই যে আগের মতো করে চিত্র এঁকে বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আরইউ পাউডার কি। হ্যাঁ, ওকে, তোমরা হোপফুলি এটা বুঝতে পেরেছো নাছর রেখা কি, তাই না? ওকে, এবার আসো এই টপিকটাতে আসো। ওকে, তো এবার আসো 50টিরও অধিক মৌলের মিশ্রণ, যেখানে প্রত্যেকটা মৌলের 50টারও অধিক মৌলের মিশ্রণ নিব, যেখানে প্রত্যেকটা মৌলের একটা নাছর রেখা থাকবে। হ্যাঁ, ওকে, প্রত্যেকটা মৌলের নাছর রেখা পাওয়া যায়। তাহলে চলো আগে লিখে ফেলি। 50টিরও অধিক মৌলের মিশ্রণ, অধিক মৌলের মিশ্রণ, মৌলের মিশ্রণ, এবং যেখানে যেখানে প্রতিটা মৌলের যেখানে প্রতিটা মৌলের যেখানে প্রতিটা মৌলের নাছর রেখা পাওয়া যায়। হ্যাঁ, নাছর রেখা পাওয়া যায়, নাছর রেখা পাওয়া যায়। হ্যাঁ, এই যে আরইউটা অ্যাকচুয়ালি কি? আরইউটা অ্যাকচুয়ালি রুথেনিয়াম। হ্যাঁ, আমরা মেটাল রুথেনিয়ামের নাম শুনেছি না, পর্যায় সারণীতে পড়েছি না? তো দেখো এবার এই যে 50টিরও অধিক মৌল, এখন তুমি চিন্তা করো 50টিরও অধিক মৌলের একটা মিশ্রণ, যে মিশ্রণে আমাদের কোনো একটা মৌল ঠিক কতটুকু পরিমাণ হইতে হবে সেটা ডিপেন্ড করছে একদম এই লাইনের উপরে। দেখো এই কোনো একটা মৌলের পরিমাণ যখন আমি কমাতে থাকছি, তখন দেখো এই যে রেখার সংখ্যা কমছে। তাহলে রেখার সংখ্যা কমতে কমতে ঠিক দেখো কমতে কমতে শেষ পর্যন্ত একটা রেখা অবশিষ্ট থাকবে বা একটা ফাইনাল রেখা থাকবে, ওইটাই তো আমাদের নাছর রেখা, তাই না? তাহলে হতে পারে আমরা এখানে নিয়েছি সোডিয়াম, আমরা এখানে নিয়েছি ম্যাগনেসিয়াম, আমরা এখানে নিয়েছি স্ট্রনশিয়াম। হ্যাঁ, আমরা এখানে নিচ্ছি আহ আমরা মার্কারি নিচ্ছি। সো মার্কারির ধরলাম 10 গ্রাম, স্ট্রনশিয়ামের ধরলাম 100 গ্রাম, সোডিয়ামের 0.2 গ্রাম, ম্যাগনেসিয়ামের 0.1 গ্রাম। পরিমাণ কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। কেন? কারণ হচ্ছে আমরা পরিমাণ তো কমাতে থাকবো, কমাতে কমাতে একটা পর্যায়ে যে দেখব যে তোমার নাছর রেখা পাওয়া যাচ্ছে, তাই না? এরপর যদি পরিমাণ আরো কমাতে থাকি, তারপরেও কিন্তু ওই নাছর রেখা বা ওই কালারটা কিন্তু অবশিষ্ট থেকে যাবে, ওই রেখাটা অবশিষ্ট থেকে যাবে, তাই না? সো এই মিশ্রণকেই অ্যাকচুয়ালি আরইউ পাউডার বলা হয়। ঠিক আছে, এবার আসো তোমাদেরকে ওই যে ডিটেক্টর দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, হ্যাঁ, সো ধরলাম এখানে এখানে আমার অনেকগুলো কালার পাওয়া যাবে। ধরলাম এটা হচ্ছে রেড, এরপর ধরলাম এটা হচ্ছে গ্রিন, এরপর ভিন্ন ভিন্ন কালার নিলাম আমরা, এটা নিচ্ছি, এরপর নিচ্ছি হচ্ছে এটা, এরপর নিব হচ্ছে এটা, এরপর নিব হচ্ছে এটা, এরপর নিচ্ছি এইটা। হ্যাঁ, আমরা অনেকগুলো কালারের মিশ্রণ দেখতে পাচ্ছি এখানে। So, এই ডিটেক্টরটা একটু খেয়াল করো, তাহলে অনেক কিছু বুঝে যাবা। বাদ পড়ছে কোনটা? এই যে দেখো। এবার এবার এখানে খেয়াল করো, আমরা অনেকগুলো মৌলের মিশ্রণ নিচ্ছি না? এই প্রত্যেকটা মৌলের জন্য আমাদের যে নাছর রেখা, সেখানে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন কালার দেখবো, তাই না? ভিন্ন ভিন্ন কালার দেখবো, রাইট? আমরা ভিন্ন ভিন্ন কালার দেখবো। এবার এটাকে আমরা বলছি হচ্ছে আরইউ পাউডার। হ্যাঁ, এটাকে আমরা কি বলছি? আরইউ পাউডার বলছি। এটাকে আমরা বলছি আরইউ পাউডার। হ্যাঁ, আসো, এটাকে আমরা বলছি আরইউ পাউডার। এবার একটা স্পেসিফিক মৌল নিব আমি, এবার একটা স্পেসিফিক মৌল নিব। স্পেসিফিক মৌল নিয়ে আমি দেখতে পেলাম, একটা স্পেসিফিক মৌল নিয়ে আমি কি দেখতে পেলাম? দেখতে পেলাম যে তার নাছর রেখায় কালারটা হচ্ছে রেড। তখন কি করা হয় জানো? তখন এই যে আরইউ পাউডার একটা স্পেসিফিক মৌল, হ্যাঁ,
একটা আলাদা মৌল, আননোন মৌল, হ্যাঁ, আননোন পার্টিকেল নিলাম আমরা এখানে। ধরলাম এখানে একটা আননোন, অজানা মৌল নিলাম, হ্যাঁ। আমি চাই ওই মৌলটা সম্পর্কে জানতে, অজানা মৌল, কালার দেখে চাই, হ্যাঁ, ওই যে রেখা বর্ণালীর সাহায্যে আমরা আইডেন্টিফাই করতে চাই। সো অজানা একটা মৌল নিলাম, এবং এই প্যালেটের সাথে এই প্যালেটটা যখন আমরা তুলনা করছি, তখন এই যে তুলনা করে দেখলাম রেড কালার দেখাচ্ছে, মানে এই পজিশনে আমার এই কালারগুলো দেখাইতে পারতো। তো এই কালারটা যে দেখাচ্ছে, আমি দেখে বুঝতে পারলাম রেড কালার, তার মানে এটা কি হওয়া উচিত? এইটা হচ্ছে স্ট্রনশিয়াম হওয়া উচিত, তাই না? আমার কনসেপ্ট বলছে এটা হচ্ছে স্ট্রনশিয়াম, তো এটা হচ্ছে স্ট্রনশিয়াম। বুঝতে পারছো? এইভাবে এই আরইউ পাউডারের সাথে তুলনা করেও আমরা মৌল শনাক্তকরণ করতে পারি। বেসিক্যালি আমরা নাসর রেখার সাহায্যে মৌল শনাক্তকরণ করি। এইটা থেকে মাঝে মধ্যে তোমার সিকিউতে কোশ্চেন হইতে পারে। বেসিক্যালি এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল বেসিক ডেভেলপমেন্ট করার জন্য এটা কাজে লাগবে, হ্যাঁ, ফান্ডামেন্টাল বেসিকের জন্য এটা কাজে লাগবে, আর কিছু না, হ্যাঁ। হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং খুব ইউনিক একটা টপিক, তোমাদের বইতে আসলে যেভাবে আছে ভালো মতো বোঝা যায় না, হ্যাঁ। তো আমি একটু ডিটেইলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও যে তোমরা এই টপিকটা ক্লিয়ার কিনা সবাই। ঠিক আছে, হোপফুলি তোমরা সবাই ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া, ফাইন। ওকে, টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, টপিকটা অনেক ইম্পর্টেন্ট। আর তোমরা সবগুলো ক্লাস একটু ভালো মতো দেখো, যাতে খুব মানে কনসেপ্টগুলো ক্লিয়ার হইতে কোনো প্যারা না খাও, হ্যাঁ, কোনো প্যারা না খাও। আরইউ পাউডার এটা হচ্ছে অজানা মৌল, হ্যাঁ। ওকে, ফাইন। এরপর আমরা আরেকটা টপিক পড়বো, তারপর আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে? প্রতিপ্রভা, অনুপ্রভা, শতপ্রভা নাম শুনেছো তোমরা নিশ্চয়ই, তাই না? সো বর্ণালীর তিনটি স্পেশাল কেজ, হ্যাঁ, বিকিরণ বর্ণালীর তিনটা স্পেশাল কেজ। কোন বর্ণালীর? বিকিরণ বর্ণালীর তিনটা স্পেশাল কেজ, প্রতিপ্রভা, অনুপ্রভা, শতপ্রভা। খুবই সহজ, হ্যাঁ, খুবই সহজ। দেখো, কোনো বস্তুকে তুমি যখন তাপ দিচ্ছ, বা কোনো মৌলকে তুমি যখন তাপ দিচ্ছ, সে তাপ শোষণ করছে। কিছুক্ষণ পরে তুমি যদি সেই তাপটাকে অপসারণ করে নাও, তাহলে সে বিকিরণ করবে। এখন বিকিরণটা কত দ্রুত করছে তার উপর ডিপেন্ড করছে এই যে প্রতিপ্রভা, অনুপ্রভা নাকি শতপ্রভা কোনটা হচ্ছে তার, সেটা, ঠিক আছে? এই প্রত্যেকটা টার্ম ডিপেন্ড করছে ইনস্ট্যান্ট যদি সে শক্তি বিকিরণ করে নেয়, হ্যাঁ, তখন সেটা একরকম বিহেভ করবে। যদি 5-6 সেকেন্ড পরে তোমার মানে তোমার 5-6 সেকেন্ড পরে সে শক্তি বিকিরণ করলে, শক্তি শোষণ করা এবং বিকিরণ করার কনসেপ্টটা কিন্তু পুরোপুরি তোমাদের ক্লিয়ার, তাই না? শক্তি শোষণ এবং বিকিরণ, শোষণ করলে কি হয়? ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে, আর বিকিরণ করলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চলে, তাই না? ওকে, ওকে, মানে প্রত্যেকটা কিন্তু স্পেকট্রাম, এই যে বুঝতে পারছো, প্রত্যেকটা কিন্তু বর্ণালী, বা প্রত্যেকটা হচ্ছে একটা স্পেকট্রাম। স্পেকট্রাম তার মানে কি? প্রত্যেকটা হচ্ছে একটা রেখা। বর্ণালীতে কি পাওয়া যায়? কালারের রেখা পাওয়া যায়, তাই না? রেখা পাওয়া যায়। তো দেখো, ব্যাপারটা এরকম, দেখো, আমরা যদি এভাবে বলি, হ্যাঁ, কোন একটা মৌলের উপরে আমরা এভাবে চিন্তা করি, কোন একটা মৌলের উপরে আমরা শক্তি প্রয়োগ করছি, হ্যাঁ, আমরা কি করছি? শক্তি প্রয়োগ করছি, শক্তি বা তাপ দিচ্ছি, হ্যাঁ। এবার ওই ওই মৌলটা কি হচ্ছে বলতো? সেই শক্তিটাকে শোষণ করছে, সেই শক্তিটাকে কি করছে? শোষণ করছে, শোষণ করছে। এবার আমরা এই শক্তিটাকে যদি অপসারণ করে নেই, তাহলে কি ঘটনা ঘটবে বলতো? এই শক্তিকে যদি আমরা শোষণ করেছে, তাইলে এই শক্তি যদি অপসারণ করে নেই, তাইলে তৎক্ষণাৎ বা ইনস্ট্যান্ট কি হবে? ইনস্ট্যান্ট যদি সে বিকিরণ করে, তাইলে যে রেখাগুলো পাওয়া যাবে সেগুলোকে আমরা বলি প্রতিপ্রভা। তাহলে যে স্পেকট্রাম বা বর্ণালী সৃষ্টি হবে, বা যে বর্ণালী রেখা সৃষ্টি হবে, সেটাকে আমরা বলি প্রতিপ্রভা। ইনস্ট্যান্ট, একদম ইনস্ট্যান্ট, হ্যাঁ, একদম ইনস্ট্যান্ট, হ্যাঁ। ওকে, হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো, হ্যাঁ। মানে এরপরে কি হবে? এরপর অনুপ্রভাতে যে দেখবো যে 5-6 সেকেন্ড পরে হচ্ছে, আর এটা শতপ্রভাতে আরো অনেক পরে হচ্ছে। দিনে তুমি দিচ্ছ শক্তি, এরপর সে শক্তি জমা রাখছে, রাতে বিকিরণ করছে, হ্যাঁ, রাতে বিকিরণ করছে। যে রেডিয়াম লাইট দেখছো না তোমরা?
আচ্ছা, প্রতিদিন 8:30 ক্লাস থাকে, 8:30 জয়েন করে ফেলবা সবাই। হ্যাঁ, 8:30 জয়েন করে ফেলবা। আচ্ছা, এইটাতে আসো এবার। এইটাতে আসো, কি হচ্ছে এইটাতে কোনো বস্তুর উপর তুমি শক্তি দিচ্ছ। হ্যাঁ, কোনো ম্যাটারের উপর তুমি শক্তি দিচ্ছ। হ্যাঁ, শক্তি দিচ্ছ। এরপর কিছুক্ষণ পর তুমি সেই শক্তিটাকে অপসারণ করে নিচ্ছ। হ্যাঁ, তখন সে কি করছে? শক্তিটাকে শোষণ করে নিচ্ছে। শক্তি দিলে শক্তি শোষণ করবে। এবার ইনস্ট্যান্ট যদি সেই শক্তিটাকে অপসারণ করে নাও এবং বিকিরণটা যদি হয় 5-6 সেকেন্ড ধরে, যদি সেই বিকিরণটা হয় বা 5-6 সেকেন্ড পর যদি সেই বিকিরণটা হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অনুপ্রভা। হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফাইডের ক্ষেত্রে এটা হয়। আর এরপর এরপর ধরো শতপ্রভা ব্যাপারটা কি? ধরো এমন যে দিনে শোষণ করছে, এবং রাতে বিকিরণ করছে, এত গ্যাপ, রাতে বিকিরণ করছে এমন। যেমন তোমরা নিশ্চয়ই দেখো যে রেডিয়াম রেডিয়াম আলো ওই যে তোমার রুমের মধ্যে জ্বলে, তাই না? দিনের বেলা কি আলোর সামনে কখনো জ্বলতে দেখো? জ্বলতে তো দেখো না, তাই না? জ্বলতে তো দেখো না। কখনো দেখো? এটা তো দিনের বেলা কখনো জ্বলতে দেখো না। হ্যাঁ, রেডিয়াম প্লাস জিঙ্ক সালফাইড। হ্যাঁ, সো এই যে দেখো, এই মিশ্রণটাকে আমরা বলি হচ্ছে রেডিয়ামের আলো। হ্যাঁ, হ্যাঁ, রেডিয়াম আলো বলি। তারপরে কি বলি আমরা এদেরকে? রেডিয়ামের ওয়াচ বলি, তাই না? রেডিয়াম ওয়াচ, হ্যাঁ, ঘড়ির কাঁটাগুলো দেখবা ঘুরতে থাকছে। হ্যাঁ, তুমি রাতে দেখতে পাবা, অন্ধকার হলে দেখতে পাবা। হ্যাঁ, এগুলো হচ্ছে শতপ্রভা বলি। আর অনুপ্রভার ক্ষেত্রে এক্সাম্পল হইতে পারে ম্যাগনেসিয়াম সালফাইড, এক্সাম্পল হইতে পারে। ওকে, ম্যাগনেসিয়াম সালফাইড। হ্যাঁ, আর এক্ষেত্রে কি হইতে পারে? সোডিয়াম হইতে পারে, সিলভার হইতে পারে, আয়োডিন হইতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রতিপ্রভা দেখায়। হ্যাঁ, ওকে। সো হোপফুলি তোমরা এ পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, এগুলো খুব বেসিক টার্ম, হোপফুলি তোমরা এগুলো খুব ইজিলি বুঝতে পারছো। হ্যাঁ, এগুলো খুব বেসিক টার্ম। ওকে, তো এবার আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। হ্যাঁ, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। এবং আমাদের বইতে 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল কিরকম বর্ণালী দেখাবে সেটা কিন্তু বোর পরমাণু মডেলে তোমরা জেনেছো, তাই না? বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে কি ছিল? সবার আগে ছিল বোর পরমাণু মডেল 1টি ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে বর্ণালী দেখাইতে পারে। 1টি ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে বর্ণালী দেখাইতে পারে। হ্যাঁ, ওকে। তো এবার আসো বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন বর্ণালী। হ্যাঁ, বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন বর্ণালী। সো এটা যদি হয় বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন বর্ণালী, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো। বোর পরমাণু মডেলে তোমরা একটা জিনিস পড়েছো। বোর পরমাণু মডেলে তোমরা কি পড়েছো? বোর পরমাণু মডেলে এইটা পড়েছো যে বোর পরমাণু মডেল কাদের ক্ষেত্রে প্রযোজ্য? 1টি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য, তাই না? দেখো বোর পরমাণু মডেল কাদের ক্ষেত্রে প্রযোজ্য? 1টি ইলেকট্রন বিশিষ্ট, তোমাদের নিশ্চয়ই মনে আছে কারা কারা 1টি ইলেকট্রন বিশিষ্ট? 1টি ইলেকট্রন বিশিষ্ট মৌল বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। মৌল বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য।
প্রযোজ্য, তাই না? বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে নিশ্চয়ই মনে আছে, তোমরা এই টপিকটা পড়েছো, তোমরা এই টপিকটা শিওর পড়েছো। একটি ইলেকট্রন বিশিষ্ট মৌল বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। তারা কে কে ছিল? তারা কে কে ছিল? ছিল হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, তারপর ছিল হচ্ছে লিথিয়াম 2+। এই এমসিকিউটা কিন্তু অনেক জায়গাতে আসে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 3+। হ্যাঁ, এগুলা কিন্তু ছিল, এগুলা কিন্তু ছিল, তাই না? এগুলো হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট, এগুলো এক ইলেকট্রন বিশিষ্ট। এদের ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বর্ণালী দেখা যায়। এবার আসো আমরা বুঝি, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি এটা চিত্র আকারে দেখতে চাই, তাহলে ধরো ঘটনাটা এমন, প্রথম শক্তি স্তর, এই যে শক্তি স্তর, এই যে শক্তি স্তর, একটা শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে ইলেকট্রন লাফিয়ে চলবে, তাই না? তাহলে তো বর্ণালী দেখা যাবে। এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে শোষণ বর্ণালী কিংবা বিকিরণ বর্ণালী। শোষণ বর্ণালীর ক্ষেত্রে কি হয়, তখন সবগুলো কালারকে সে শোষিত করে ফেলে, তাই না? শোষণ বর্ণালীতে মনে আছে তোমাদের? দেখো শোষণ বর্ণালী, শোষণ বর্ণালীতে মনে আছে যে ধরো ব্যাপারটা কিরকম ছিল, ধরো শোষণ বর্ণালীতে কি হতো, সবগুলো বর্ণ সে শোষণ করে ফেলতো। ওই যে ওই কনসেপ্টে চলে যাও, সাদা রঙের জন্য 7টা কালার, আমি যদি 7টা কালারই শোষণ করে ফেলি, তুমি কি দেখবা? অন্ধকার দেখবা, তাই না? তুমি অন্ধকার দেখবা। সবগুলো আলোকে যদি আমি শোষণ করে ফেলি, তাইলে তুমি অন্ধকার দেখবা, মানে জাস্ট ব্ল্যাক শেড দেখবা, ব্ল্যাক শেড। হ্যাঁ, অন্ধকার কিংবা ব্ল্যাক শেড দেখবা। হ্যাঁ, শোষণ বর্ণালীতে আমরা কি দেখব? অন্ধকার কিংবা আমরা ব্ল্যাক শেড দেখব, ব্ল্যাক শেড দেখবো, তাই না? ব্ল্যাক শেড দেখবো, যেহেতু শোষণ বর্ণালীতে অ্যাকচুয়ালি যে স্পেকট্রাম, সেটা অ্যাকচুয়ালি কালারফুল রেখা পাওয়া যায় না। হ্যাঁ, এবার আসো, তার মানে ইলেকট্রন যদি শোষণ করে, তুমি চিন্তা করো, ইলেকট্রন যদি শোষণ করে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন কয়টা? একটা। ধরলাম যে এইখানে সেই ইলেকট্রনটা আছে। হ্যাঁ, ইলেকট্রন আছে কোথায়? এখানে। হ্যাঁ, যেহেতু একটাই শক্তি স্তর, একটাই ইলেকট্রন, তবে মাথায় রাখবা কোনো একটা মৌলের শক্তি স্তর কয়টা, যদি এই ধরনের প্রশ্ন হয়, শক্তি স্তর হচ্ছে অসীম, ইনফিনিটি নাম্বার। হ্যাঁ, ইলেকট্রন বিশিষ্ট শক্তি স্তর কয়টা? হ্যাঁ, ইলেকট্রনওয়ালা শক্তি স্তর কয়টা? তখন হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে 3টা, হাইড্রোজেনের ক্ষেত্রে 1টা। হ্যাঁ, ওকে, হাইড্রোজেনের ক্ষেত্রে 1টা, তারপর কার্বনের ক্ষেত্রে 2টা, অক্সিজেনের ক্ষেত্রে 2টা। হ্যাঁ, ইলেকট্রন অরবিট, ইলেকট্রন বিশিষ্ট শক্তি স্তর, ইলেকট্রন অরবিট কয়টা? হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। হ্যাঁ, এখন এদের ক্ষেত্রে কি কি হইতে পারে? এদের সবার ক্ষেত্রেই আমরা অ্যাটমিক এমিশন স্পেকট্রাম দেখেছিলাম, অ্যাটমিক অ্যাবসর্পশন স্পেকট্রাম দেখেছিলাম, তাই না? অ্যাটমিক এমিশন স্পেকট্রাম অ্যান্ড অ্যাটমিক অ্যাবসর্পশন স্পেকট্রাম দুটোই ঘটতে পারে, দুটোই ঘটতে পারে। বাট আমি যখন এমিশন বলছি, অ্যাবসর্পশন মানে হচ্ছে শোষণ, অ্যাবসর্পশন মানে কি? এটা হচ্ছে শোষণ বর্ণালী, তাই না? এটা হচ্ছে শোষণ বর্ণালী। আর এইটা কি? এমিশন মানে হচ্ছে, এমিশন মানে কি? এমিশন মানে হচ্ছে বিকিরণ বর্ণালী। এমিশন মানে কি? এটা হচ্ছে, এমিশন মানে হচ্ছে বিকিরণ বর্ণালী। তো এই যে বিকিরণ বর্ণালী, আমরা কেন শুধু বিকিরণ বর্ণালী নিয়ে কথা বলছি, কেন আমরা শুধুমাত্র বিকিরণ বর্ণালী নিয়ে কথা বলছি? কারণ বিকিরণ বর্ণালীতেই আমরা শুধুমাত্র কালার দেখতে পাই, বিকিরণ বর্ণালীতেই আমরা ভিজিবল রে দেখতে পাই, বেনিয়াসহ কলা দেখতে পাই। বুঝতে পারছো? শোষণ বর্ণালীতে আমরা কি দেখতে পাই? যেহেতু সবগুলো কালার খেয়ে ফেলে, তুমি বুঝো 7টা রং বেনিয়াসহ কলা। তোমাদেরকে বলেছিলাম কোন বস্তুর উপর যদি আলো পড়ে, তাহলে আমরা কোন কালারটা দেখবো, এটা ডিপেন্ড করে কোন কালারটা বিকিরিত হয়ে যাচ্ছে তার উপরে। এখন আমি যদি সবগুলো কালার শোষণ করে ফেলি, তুমি কোন কালারটা দেখবা? আমি যদি সবগুলো কালার খেয়ে ফেলি, তাহলে তুমি কোন কালারটা দেখবা? ব্ল্যাক শেড দেখবা, তাই না? অন্ধকার দেখবা। তো শোষণ বর্ণালীতে আমরা কি দেখি? অন্ধকার বা ব্ল্যাক শেড দেখি।
বিকিরণ বর্ণালীতে আমরা কালার দেখতে পাই। তার মানে এক্ষেত্রে আমরা কি দেখব? আমরা দেখতে পাবো শুধুমাত্র বিকিরণ বর্ণালী। আমরা কি দেখব? আমরা বিকিরণ বর্ণালী দেখতে পাবো। হ্যাঁ, আমরা বিকিরণ বর্ণালী দেখতে পাবো। আচ্ছা, আমরা কি দেখতে পাবো? বিকিরণ বর্ণালী দেখতে পাবো। সো বিকিরণ বর্ণালীতে আমরা কি দেখতে পাই? বিভিন্ন বর্ণ দেখতে পাই। হ্যাঁ, বিভিন্ন বর্ণ দেখি। সো এক্ষেত্রে শুধুমাত্র বিকিরণ বর্ণালী, কেন এক্ষেত্রে শুধুমাত্র বিকিরণ বর্ণালীর কথা বলছি বলতো? কারণ এক্ষেত্রে আমার শুধুমাত্র বিকিরণ বর্ণালী নিয়েই কাজ করতে হবে, কারণ শোষণ বর্ণালী তো আমি তো দেখবো না, কালার দেখবো না। হ্যাঁ, আমার বিভিন্ন অঞ্চল দেখতে পাবো না, শুধুমাত্র বিকিরণ বর্ণালী নিয়ে কাজ করা হয়। এই জন্য দেখবা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে শুধুমাত্র বিকিরণ বর্ণালীর কথাই বলা হচ্ছে। তো শক্তি যখন শোষণ করে ও এইখানে যখন অবস্থান করছে, শক্তি যখন শোষণ করছে, বাইরের শক্তি যখন শোষণ করছে, শক্তি শোষণ করে ইলেকট্রন যাচ্ছে আকাশে। এরপর শক্তি যখন বিকিরণ করবে, ধরো শক্তি যখন বিকিরণ করবে, তখন ধরো এই যে এইভাবে করে সে এই শক্তি স্তরে ফেরত আসলো, অথবা সে এই শক্তি স্তরে ফেরত আসতে পারে। যতক্ষণ পর্যন্ত সে শক্তি শোষণ করবে তত উপরে শক্তি স্তরে যেতে থাকবে। এরপর যখন যে বিকিরণ করছে, সে বিকিরণের সময় অ্যাকচুয়ালি আমরা বর্ণালী দেখতে পাবো। কেন শোষণ বর্ণালী দেখতে পাবো না? ওই যে ব্যাখ্যা তো অলরেডি দিয়ে দিয়েছি। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কিংবা এদের ক্ষেত্রে শোষণ কিংবা বিকিরণ দু ধরনের বর্ণালী দেখানোর সম্ভাবনা থাকলেও কেন আমরা বিকিরণ বর্ণালী দেখাবো এবং বিকিরণ বর্ণালী নিয়ে কাজ করব, হোপফুলি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো এখন। হ্যাঁ, কেন আমরা বিকিরণ বর্ণালী নিয়ে কথা বলছি এবং বিকিরণ বর্ণালী নিয়েই ব্যাখ্যা করব, হোপফুলি তোমরা এখন পুরো ব্যাপারটা বুঝে গিয়েছো। হ্যাঁ, চলো এবার হাইড্রোজেন বর্ণালীর একদম অ্যাকচুয়াল জিনিসপত্র তোমাদেরকে পড়াবো। হোপফুলি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কেন বিকিরণ বর্ণালী, তাই না? কেন বিকিরণ বর্ণালী, হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো। কেন বিকিরণ বর্ণালী, হোপফুলি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। ক্লিয়ার, ফাইন। এগুলো অল্প একটু করে করে কেন পড়াচ্ছি? কারণ হচ্ছে এই টপিকগুলো তোমাদের জন্য এই টপিকগুলো প্রথমবারের মতো পড়ছো। হ্যাঁ, এই জন্য এই টপিকগুলো একটু বুঝে বুঝে তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, একটু বুঝে বুঝে তোমাদেরকে পড়তে হবে। তো চলো এবার বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন বর্ণালী। হাইড্রোজেন বর্ণালীর অনেকগুলো সিরিজ নিয়ে আমরা এখন পড়বো। সো এইটা হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর একদম সেন্টার, যেটাকে আমরা প্লাস চার্জ বিশিষ্ট বলছি। হ্যাঁ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার শক্তি স্তর, এভাবে এক একটা শক্তি স্তর। হ্যাঁ, এভাবে এক একটা কি দেখাচ্ছি আমরা? শক্তি স্তর দেখাচ্ছি। হ্যাঁ, এক একটা কি দেখাচ্ছি? শক্তি স্তর দেখাচ্ছি। এবার ইলেকট্রন, আমরা এটুকু জানি, ইলেকট্রন যখন কোন একটা মৌল যখন শক্তি শোষণ করে, হ্যাঁ, তখন কি হয়ে যায়? ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে লাফিয়ে চলে। শক্তি শোষণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যায়। ধরো ইলেকট্রন শক্তি শোষণ করলো, একটুখানি শক্তি শোষণ করলে এখানে যাবে, আরেকটু শক্তি শোষণ করলে এখানে যাবে, আরেকটু শক্তি শোষণ করলে এখানে যাবে, আরেকটু শক্তি শোষণ করলে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে যাবে, তাই না? এরকম হবে না? শক্তি শোষণ করতে করতে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটে প্রবেশ করবে, আরো শক্তি শোষণ এখানে যাবে, আরো শক্তি শোষণ এখানে যাবে। আমরা বলি ইনফিনিটি তম অরবিটে চলে যাবে। কখন বলি এটা জানো? যে অরবিটে বা যেখানে প্রবেশ করলে, যেখানে ওই ইলেকট্রনটা গেলে বা অবস্থান করলে এই যে কেন্দ্রের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণ শক্তি বা আকর্ষণ ছিন্ন হয়ে যায়, সেই জায়গাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটি বা অসীম। বুঝতে পারছো? সেটা 7 নম্বর শক্তি স্তর হতে পারে, 8 নম্বর শক্তি স্তর হতে পারে, 9 নম্বর শক্তি স্তর হইতে পারে। হ্যাঁ, ওটা ডিপেন্ড করছে কোন পয়েন্টে গেলে তাকে আমরা বলছি যে তার এই কেন্দ্রের নিউক্লিয়াসের সাথে আকর্ষণ শক্তি বা আকর্ষণ বিকর্ষণ যে বল, সেটা
শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, তোমরা মুক্তিবেগ পড়েছো ফিজিক্সে, তাই না? যে যেই পর্যায়ে গেলে আর ফিরে আসার সম্ভাবনা থাকে না, তাই না? এমনই তো সম্ভবত টপিকটা। ওকে, তো এবার আসো, এবার শক্তি বিকিরণ করতে করতে যদি 1 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, হ্যাঁ, শক্তি বিকিরণ করতে করতে আবার ধরো যখন ফিরে আসবে তখন কিভাবে ফিরে আসতে পারে? ধরো তখন ফিরে আসে কিভাবে? তখন কিন্তু এই যে এইভাবে নাচতে নাচতে তরঙ্গ আকারে, হ্যাঁ, এই যে এইভাবে ফিরে আসে। এখন একটু একটু করে শক্তি হারাবে আর ফিরে আসবে, একটু একটু করে শক্তি হারাবে আর ফিরে আসবে। এবার আসো একটা একটা করে পয়েন্ট আমরা ব্যাখ্যা করি, একটা একটা করে পয়েন্ট আমরা ব্যাখ্যা করি। ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটা প্রথমে কোথায় থাকে? একটা ইলেকট্রন যে কোনো জায়গায় থাকতে পারে। ধরলাম যে সে অসীমে আছে, হ্যাঁ, অসীমে আছে। সেখান থেকে শক্তি হারাতে 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 যদি 1 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, এটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর, এখান থেকে আসতে পারে। আবার এরকম একটা জায়গা থেকেও আসতে পারে, তাই না? এখানে আসতে পারে, এখান থেকে 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 আসতে পারে। সো 2 নম্বর শক্তি স্তর থেকে আসতে পারে, 3 নম্বর শক্তি স্তর থেকে একে চলে আসতে পারে, 4 নম্বর শক্তি স্তর থেকে একে আসতে পারে, 5 নাম্বার থেকে আসতে পারে, 6 নাম্বার থেকে আসতে পারে। কিন্তু যদি 1 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে তাইলে যে সিরিজটা তৈরি হয়, 1 নাম্বার শক্তি স্তরে ফিরে এলে যে সিরিজটা তৈরি হয়, সেই সিরিজটাকে আমরা কি বলি জানো? এই সিরিজটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। হ্যাঁ, এই সিরিজটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটা যদি 1 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে তাহলে বিজ্ঞানী লাইম্যান এটা আবিষ্কার করছে, তার নাম অনুযায়ী এটারে বলে দিছে লাইম্যান সিরিজ। হ্যাঁ, যদি 1 নাম্বার, হ্যাঁ, পর্ব 2 এর স্লাইড পাওনি? ওকে, আমি ক্লাস শেষ করে দেখবো এটা। যদি 1 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে তাহলে সেটাকে আমরা বলছি লাইম্যান। হ্যাঁ, এরপর ঘটনা তো অনেক রকম হতে পারে। যদি 2 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, 2 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, ঠিক আছে, তাইলে তাকে কি বলি বলো তো? তাহলে তাকে কি বলি? তাহলে তাকে কি বলি? কেন কালারফুল লিখছি আমি একটু পরে এক্সপ্লেইন করছি তোমাদেরকে। এই যে 2 নম্বর শক্তি স্তরে যদি ফিরে আসে তাইলে সেটাকে আমরা বলি হচ্ছে বামার সিরিজ। হ্যাঁ, সেটাকে আমরা কি বলি? বামার সিরিজ। যদি 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসে, ওই যে বিকিরণ, শক্তি বিকিরণ করতে করতে যদি 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসে, শক্তি বিকিরণ করতে করতে যদি 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসে, তখন সেটাকে আমরা বলছি বামার সিরিজ। আচ্ছা, এখানে কালারফুল লিখেছি কেন? পরে ব্যাখ্যা করছি। হ্যাঁ, পরে ব্যাখ্যা করছি এটা কালারফুল কেন লিখেছি। হ্যাঁ, ওকে, এবার আসো আমরা অন্যটাতে যাই। যদি 3 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, যদি 3 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, দেখো, যদি 3 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, যদি 3 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, এখান থেকে আসতে পারে, হ্যাঁ, তারপর এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে। বাট যদি 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসে, তখন সেটাকে আমরা যে সিরিজ বলি, প্যাসচেন সিরিজ বলি আমরা। হ্যাঁ, সেটাকে আমরা বলি প্যাসচেন সিরিজ। প্যাসচেন নামগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, প্যাসচেন সিরিজ। এরপর হতে পারে যে তোমার লাইম্যান বামার প্যাসচেন আবার 4 নাম্বার শক্তি স্তরে ফিরে আসতে পারে। হ্যাঁ, 4 নাম্বার শক্তি স্তরে ফিরে আসতে পারে। ধরো 4 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, 1 2 3 4। হ্যাঁ, 4 নাম্বার শক্তি স্তরে ফিরে আসছে, 4 নাম্বার শক্তি স্তরে ফিরে আসছে, 4 নাম্বার শক্তি স্তরে ফিরে আসছে। এই যে 4 নাম্বার শক্তি স্তরে যদি ফিরে আসে, তখন সেই সিরিজকে আমরা বলি, বুঝতে পারছো হয়তো,
প্যাশন, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্রাকেট। হ্যাঁ, ব্রাকেট সিরিজ বলি। এরপর আসো, আর কি ঘটনা ঘটতে পারে? আসো, লাইমেন বামার প্যাশন। এরপর আমরা অন্য একটা কালার নেই, এটা। এরপর যদি 5 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, ধরো 5 নাম্বার শক্তি স্তরে ফিরে এলো, হ্যাঁ, 5 নাম্বার শক্তি স্তরে ফিরে এলো, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি লাইমেন বামার প্যাশন ব্র্যাকেট। এটাকে আমরা তখন বলি ফুন বা ফান্ড। হ্যাঁ, ফান্ড কিংবা ফুন্ড বলি। আরো ঘটনা ঘটতে পারে। আচ্ছা, 6 নম্বর শক্তি স্তরে ফিরে আসতে পারে না? অবশ্যই 6 নম্বর শক্তি স্তরেও ফিরে আসতে পারে। 6 নম্বর শক্তি স্তরে কি ফিরে আসতে পারে না? পারে। দেখো, অসীম থেকে 6 নম্বর শক্তি স্তরে ফিরে এলো, 1 2 3 4 5 6, হইতেই পারে, হইতেই পারে। এই যে 6 নম্বর শক্তি স্তরে ফিরে এলো, তখন এটাকে আমরা কি বলবো? একই রকম ভাবে তখন আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হামফ্রেশ। হ্যাঁ, হামফ্রেশ সিরিজ। কিছু কিছু জায়গায় এটা উল্লেখ করেছে কিছু কিছু রাইটার। হ্যাঁ, ওকে, তাইলে কি দাঁড়ালো? এটা একটু দেখো তো কি দাঁড়ালো, মানে ব্যাপারটা কি দাঁড়ালো, কনসেপ্টটা। যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে ইলেকট্রন, ইলেকট্রন প্রথমে কোথায় থাকে? প্রচন্ড বাতাসে লুঙ্গি আকাশে, নাম শুনেছো না তোমরা? এরকম ভাবে থাকে। হ্যাঁ, প্রচন্ড বাতাসে লুঙ্গি আকাশের মতো করে ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটালে, উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটে অবস্থান করে। এবার যেহেতু বিকিরণ বর্ণালী নিয়ে আমরা আলোচনা করছি, তার মানে যখন সে শক্তি বিকিরণ করতে থাকবে তখন সে আস্তে আস্তে নিচে নামতে থাকবে, তাই না? আস্তে আস্তে সে নিচে নামতে থাকবে। এবার নিচে নামার সময় ব্যাপারটা আসলে কি ঘটবে? যদি সে 1 নম্বর শক্তি স্তরে ফেরত আসে, সেটা 5 নাম্বার হোক, 6 নাম্বার হোক, ইনফিনিটি যেখান থেকেই হোক না কেন, 1 নম্বর শক্তি স্তরে ফিরে এলে সেটাকে আমরা বলছি লাইমেন। 2 নম্বরে ফিরে এলে বামার। 3 নম্বর শক্তি স্তরে ফিরে এলে প্যাশন। 4 নম্বর শক্তি স্তরে ফিরে এলে ব্রাকেট। 5 নম্বর শক্তি স্তরে ফিরে এলে ফান্ড বা ফুন। 6 নম্বর শক্তি স্তরে ফিরে এলে সেটাকে আমরা বলছি হামফ্রেশ সিরিজ। সেটাকে আমরা কি বলছি? হামফ্রেশ সিরিজ। তাহলে এবার আসো, আমার সিরিজগুলোর নাম কি কি, চলো আমরা সেগুলো একটু লিখি, এবং এই চারটি আমাদের সব থেকে বেশি কাজে লাগবে পরবর্তীতে ম্যাথ সলভ করার জন্য। হ্যাঁ, সো কি কি সিরিজ আমাদের, চলো আমরা একটু লিখে ফেলি। আমাদের সিরিজগুলো হচ্ছে লাইমেন, আমাদের সিরিজগুলো হচ্ছে লাইমেন, এরপর হচ্ছে বামার, লাইমেন বামার, পেশেন, ব্রাকেট। এই নামগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে তোমাদের। হ্যাঁ, ফন্ড বা ফান্ড, আরেকটা হতে পারে সেটা হচ্ছে হামফ্রেশ বা হামফ্রিশ। হ্যাঁ, হামফ্রেশ বা হামফ্রিশ বিভিন্ন রাইটারের বইতে এটা এসেছে। এবার এগুলো হচ্ছে এক একটা কিসের নাম? এগুলো হচ্ছে এক একটা সিরিজের নাম। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা সিরিজের নাম, এক একটা সিরিজের নাম। এবার তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, দুটো জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে N1 আর N2 কি? N1 এই যে যে শক্তি স্তরে এখন অবস্থান করছে, এখন অবস্থান করছে, সেটা হচ্ছে N1। তোমরা V1 V2 পড়েছো না? V1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বর্তমানে সে কোথায় আছে। আবার V2 পড়েছো না? V2 মানে হচ্ছে N2, ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্ম। V1 সমান N1 সমান ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 সমান N2 মানে ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, পাস্ট ফর্ম। এই জন্য মনে রাখবা, ইলেকট্রন আগে ছিল কোথায়? উপরে। ইলেকট্রন আগে কোথায় ছিল? উপরে ছিল। শক্তি হারাতে হারাতে সে বর্তমানে কোথায়? নিম্নতম শক্তি স্তরে। তার মানে N1 এবং N2 এর মধ্যে N1টা হচ্ছে ইলেকট্রন যে শক্তি স্তরে আছে, আছে, আর N2টা কি? ইলেকট্রন যে শক্তি স্তরে ছিল। হ্যাঁ, বা যে শক্তি স্তর থেকে এসেছে, বরং এভাবে মনে রাখো যে শক্তি স্তরে ছিল।
তাহলে তোমরা আমাকে একটু বলো তো N1 এবং N2 এর মধ্যে কোনটার মান বড় হবে, কোনটার মান ছোট হবে? কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কোনটার মান বড় হবে, কোনটার মান ছোট হবে, কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কোনটার মান বড় হবে, কোনটার মান ছোট হবে আমাকে একটু বলো। বুঝে যাওয়ার কথা না? N1 মানে যে শক্তি স্তরে এখন আছি, প্রেজেন্টে কোথায় আছি? প্রেজেন্টে যে এখানে আছি, এই জায়গাগুলোতে আছি প্রেজেন্টে। পাস্টে কোথায় ছিলাম? উপরের শক্তি স্তরে ছিলাম। তাহলে ইলেকট্রন বর্তমানে কোথায় অবস্থান করছে? এটা ডিপেন্ড করে ইলেকট্রন N1 এর ভ্যালু কত। আগে কোথায় ছিল? ইলেকট্রন আকাশে ছিল, উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটে ছিল। তাইলে N1টা যে প্রেজেন্ট আর N2টা যে পাস্ট, এটা কি এখন ক্লিয়ার? তাহলে দেখো, সবসময় মনে রাখবা N2 বড় N1 এর থেকে। এটা মনে রাখার খুব সহজ উপায় কি বলতো? 1 বড় নাকি 2 বড়? 2 বড়। তাহলে এ আর ভাইয়ার মনও বড়। 1 এবং 2 এর মধ্যে কোনটা সংখ্যায় বড়? 2 বড়। N2 বড় হবে। এত ভেজাল মনে রাখার দরকার আছে? মানে N1 N2, তাহলে 1 2 এর মধ্যে কোনটা বড়? 2 বড়। তাহলে দুইটাই N2 বড়। ঠিক আছে? আবার এভাবে তোমরা চিন্তা করতে পারো যে N1 সমান V1 সমান প্রেজেন্ট ফর্ম, N2 সমান V2 সমান ভার্বের পাস্ট ফর্ম, N2 সমান V2 সমান ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, কি মনে থাকবে না? N2 সমান V2 সমান ভার্বের পাস্ট ফর্ম, N1 সমান V1 সমান ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইভাবেও কিন্তু মনে রাখতে পারো। ফাইন, তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম, তাই না? তাহলে এইটা হচ্ছে N1 এর ঘর। হ্যাঁ, ধরো আমরা এভাবে চিন্তা করি, আমরা বরং এভাবে চিন্তা করি, আমরা এইভাবে চিন্তা করি, আমরা বরং এভাবে চিন্তা করি, হ্যাঁ আমরা এভাবে চিন্তা করি। দেখো, এটা হচ্ছে N1 এর জন্য, এটা N2 এর জন্য, আর বর্ণালীর অঞ্চল। হ্যাঁ, বর্ণালীর অঞ্চলটা, হ্যাঁ অঞ্চল এটা। আচ্ছা, তাহলে লাইম্যান হয় কখন বলতো? লাইম্যান হয় কখন? যখন ইলেকট্রন কোথায় অবস্থান করে? 1 নাম্বার শক্তি স্তরে যখন অবস্থান করে। বামার হয় কখন? 2 নাম্বার শক্তি স্তরে যখন ইলেকট্রন অবস্থান করে। দেখো 2 নাম্বারে যদি ফিরে আসে, N1 মানে ফিরে এসো বাবা, প্যাশেন মানে 3 নাম্বার শক্তি স্তরে যখন, ব্র্যাকেট মানে 4 নাম্বার, ফোন মানে হচ্ছে 5, হামফ্রেশ মানে হচ্ছে 6। এইটার কোনো চেঞ্জ নাই। ইলেকট্রন 1 নাম্বারে আসলেই হবে লাইমেন, বাট একে কই থেকে আসতে পারে? 2 থেকে, 3 থেকে, 4 থেকে, 5 থেকে, ইনফিনিটি থেকে আসতে পারে। ইলেকট্রন 2 এ এলেই হবে বামার, বাট 2 এ কই কই থেকে আসতে পারে? 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, ইনফিনিটি থেকে আসতে পারে, তাই না? ইলেকট্রন 6 এ কই কই থেকে আসতে পারে? 7 থেকে আসতে পারে, 8 থেকে আসতে পারে, 9 থেকে আসতে পারে, ইনফিনিটি থেকে আসতে পারে, ইনফিনিটি থেকে আসতে পারে। হ্যাঁ, ইলেকট্রন ইনফিনিটি থেকে আসতে পারে। হ্যাঁ, N1 N2 এর মধ্যে N1টা হচ্ছে কোথায় অবস্থান করছে, N1টা হচ্ছে কোথায় অবস্থান করছে। এবার তাইলে একে কই থেকে আসতে পারে বলতো? এইটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর, কই থেকে আসতে পারে? ইনফিনিটি থেকে আসতে পারে, 6 7 যে কোনো জায়গা থেকে আসতে পারে। তাহলে N2টা হইতে পারে নিশ্চয়ই 1 থেকে বড় হবে, 2 3 4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, তাই না? তাহলে 2 এ কখন আসবে বামারে? তাহলে 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, ইনফিনিটি থেকে আসতে পারে। 3, তাহলে 4 5 6 ডট 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 ইনফিনিটি থেকে আসতে পারে। 4 5 6 7 ডট 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 ইনফিনিটি থেকে আসতে পারে। এবার কি বুঝতেছো? 6 7 8 ডট 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 ইনফিনিটি থেকে আসতে পারে। 7 8 9 ডট ডট ইনফিনিটি থেকে আসতে পারে। দেখো খুবই সহজ না? এমসিকিউতে কিন্তু এটা আসবে। হ্যাঁ, এমসিকিউতে কিন্তু এটা আসবে। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে তোমাদের সবাইকে। এইবার আসো বর্ণালীর অঞ্চল। মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মাইক্রোওয়েভ রেডিও পড়িয়েছিলাম না? মনে পড়ে? মনে পড়ে মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মায়ের রেডিও পড়িয়েছিলাম? তাইলে দেখো,
এইবার সেটাই কাজে লাগবে। অতিবেগুনি, ইউভি মানে হচ্ছে অতিবেগুনি, মানে কোন অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলে যায়? লাইমেন, এই যে এখানে যখন ফিরে আসে একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয় না, ল্যামডা তৈরি হয় না, সে ল্যামডার তরঙ্গ দৈর্ঘ্য কার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলে যায়? অতিবেগুনি। এটা কিন্তু চোখে দেখা যায় না, এইটা হচ্ছে দৃশ্যমান, মনে আছে? দৃশ্যমান বেনিয়া সহকলা 380 থেকে 780 ন্যানোমিটার। ওই যে মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মাইক্রোওয়েভ রেডিও কেন পড়িয়েছিলাম? এটাই একমাত্র দেখা যায়। তার মানে বামারটাই তুমি শুধুমাত্র চোখে দেখতে পাবা বিভিন্ন কালারের। এবার কি বুঝতে পারছো এখানে কেন আমি বিভিন্ন কালার দিয়েছি? এটাই হচ্ছে সেই দৃশ্যমান অঞ্চলের জন্যই আমি এখানে কালারফুল দেখিয়েছি, দৃশ্যমান। বাকি সবগুলো কিন্তু দৃশ্যমান না, হ্যাঁ, বাকি কোনোটাই কালার দেখা যায় না। প্যাশন, এটাও হচ্ছে ইনফ্রারেড, অবলোহিত। এটা অ্যাকচুয়ালি নেয়ার আয়ার, হ্যাঁ, নেয়ার আয়ার নিয়ে পরে কথা হবে। এটাও অবলোহিত, এটা মিডল আয়ার। ইনফ্রারেড, এটাও অবলোহিত, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার আয়ার। এটাও অবলোহিত, এটা অ্যাকচুয়ালি আয়ার, হ্যাঁ। সো এই যে দেখো, অতিবেগুনি দৃশ্যমান অবলা অবলা অবলা, অতি দৃশ্যমান অবলা মিলতেছে আমাদের ছন্দের সাথে। মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা, অতি দৃশ্যমান অবলা। আলটিমেটলি দেখো তো জিনিসটা কি তাই না? অতি দৃশ্যমান অবলা, দেখো তাই কিন্তু কিন্তু আছে, অতি দৃশ্যমান অবলা, অতি দৃশ্যমান অবলা অবলা অবলা, ঠিক আছে? অতি দৃশ্যমান অবলা, খুবই সিম্পল। সো এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যখন ম্যাথ করতে যাবা, এমসিকিউ করতে যাবা, এগুলো থেকে কিন্তু আসবে। দেখো, এর থেকে এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এর থেকে এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এভাবে কিন্তু আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য, ওই যে উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে। গত ক্লাসের কনসেপ্টের কথা মনে আছে? সো এই চার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যাথ অ্যান্ড অল, সবকিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চার্টটা ম্যাথের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমাদের কাজ হচ্ছে এই চার্টটা পুরোপুরি মুখস্থ করে ফেলা। এইটার উপরে ডিপেন্ড করছে বর্ণালীর ম্যাথ তোমার কাছে সহজ লাগে নাকি কঠিন লাগে, পুরোপুরি ডিপেন্ড করছে বর্ণালীর ম্যাথ তোমার কাছে সহজ লাগবে নাকি কঠিন লাগবে। ম্যাথে চলে যাব নেক্সট ক্লাসে, বাট তার আগে এইটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, হ্যাঁ। সো আমাদের হামফ্রেশ সিরিজ না পড়লেও কোনো সমস্যা নাই, কারণ এই 5টা পর্যন্তই এসেছে, হ্যাঁ, এই 5টা পর্যন্তই এসেছে, হ্যাঁ। সো এই 4টা পর্যন্ত পড়লেই হয়ে যাবে। সো আজকে আমরা দেখো এই যে 5টা পর্যন্ত পড়লাম, ঠিক আছে, এই 5টা পর্যন্ত পড়লেই হয়ে যাবে, হ্যাঁ, হোপফুলি হয়ে যাবে। সো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলে ফেলো। সো আজকে তাইলে এটুকুই থাকুক। সো পরের ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবার, হ্যাঁ। আমরা সেখানে ম্যাথ করব, ক্যালকুলেটরটা সাথে নিয়ে এসো। সো বর্ণালী পড়তে যে একটু একটু করে তোমাদেরকে আগাইতে হবে, হ্যাঁ, ফাইন। বর্ণালী পড়তে গেলে একটু একটু করে পড়তে হবে, একটু একটু করে শিখতে হবে তোমাদের। তো আজকে কি কি শিখলাম আমরা? আজকে আমরা শিখলাম মূলত পারমাণবিক বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ, আর ইউ পাউডার শিখেছি, বিকিরণ বর্ণালী 3টি স্পেশাল কেস পড়েছি, বোর পরমাণু ও হাইড্রোজেন বর্ণালী শিখেছি, অ্যান্ড দেন হচ্ছে বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন বর্ণালীর যে চার্টটা সেটা আমরা পড়েছি। সো হোপফুলি আমরা পরের ক্লাসে ম্যাথ করতে পারবো, সেখানে আমরা রিডবার্গ ধ্রুবক সম্পর্কে জানবো, ঠিক আছে। এছাড়াও আমরা শক্তি সম্পর্কে জানবো, বোর পরমাণু মডেলের এনতম কক্ষপথের শক্তি, এখান থেকে খুব সুন্দর করে দেখবা রিডবার্গ ধ্রুবকে চলে যাচ্ছি আমরা। সো পরের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে তোমাদের সাথে। তো সবাই এইচডব্লিউ করো, বাসে লিখো, হ্যাঁ, এগুলো লিখলে দেখবা খুব সহজে তোমাদের মনে থাকছে সবকিছু, হ্যাঁ, সবকিছু দেখবা খুব ইজিলি মনে থাকছে।
সো আজকে তাইলে এটুকুই থাকুক, পরের ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। তো ভালো থাইকো, HW করো, প্রথম থেকে 3টা ক্লাস করে ফেলো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।